হ্যালো 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 আচ্ছা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে ইন্টারনেট ইস্যুর কারণে আমাদের ক্লাসটা অফ হয়ে গেছে। সবাই একটু ক্লাসটা আরেকবার জয়েন করো, বন্ধুদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, আমাদের খুব ফ্লোতে ছিলাম, আমরা আসলে পড়ার টপিকটাই ছিলাম। ক্লাস কি প্রবলেম হয়েছিল? হ্যাঁ সুমি, ক্লাসটা আসলে ইন্টারনেট ইস্যুর কারণে ক্লাসটা আটকে অফ হয়ে গেছে। সো আসলে এটার উপর আমাদের কারোই হাত নেই, ইন্টারনেট ইস্যুর উপরে। সো সবাইকে একটু বলবো দ্রুত আবার তোমরা একটু ক্লাসটা একবার করে শেয়ার দিয়ে দাও, যেন আমরা এই টপিকটা ফিরে আসতে পারি। হ্যাঁ, সো জাস্ট 1 মিনিট ভাইয়া টাইম নিব তোমাদের থেকে। 1 মিনিটের মধ্যে সবাই যারা যারা এই একটু ক্লাসটায় ছিল, তোমরা একটু ক্লাসটা মেনশন করে সবাইকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, সো জাস্ট 1 মিনিট। আমি এখন আমার ঘড়িতে 37 বাজে, 38-এ ভাইয়া শুরু করে দিচ্ছি। আসলে ইন্টারনেটের উপর আমাদের কারো হাত নেই তো। এই ক্লাসগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্যই। হ্যাঁ, তোমাদের জন্যই এই আয়োজনগুলো। ওকে, আর 40 সেকেন্ড আমাদের টাইম আছে, দ্রুত একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ভাইয়া শেয়ার করে দিচ্ছি ভাইয়ের গ্রুপগুলোতে, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা কলেজে যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দাও। ওকে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আমার ঘড়িতে অলমোস্ট বেজে যাচ্ছে টাইম। হ্যাঁ, ওকে, তাহলে সবাই একটু ক্লাসগুলোকে শেয়ার করো, তার মধ্যে ভাইয়া ক্লাস শুরু করি, চলো। ওকে, তাহলে আমরা এখানে ছিলাম কি, ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এই প্রশ্নটা আসলে কি জিনিসটা চিন্তা করো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া ইনফরমেশন ট্রান্সফার এই ব্যাপারটা আসলে কি, বা ফ্লো চার্ট কি? দেখো, ফ্লো চার্ট মানে ধরো এটা কিন্তু আসবে তোমার সিন প্যাসেজ 2 থেকে। এটা কোথা থেকে আসবে? সিন প্যাসেজ 2, সিন প্যাসেজ 2। হ্যাঁ, 2 নাম্বার প্যাসেজ থেকে আসবে। প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কি, আসলে প্রশ্নে কি চাইছে তোমাকে। হ্যাঁ, ধরো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, ধরো প্যাসেজটা দিয়েছে কি ব্যাপারে, ধরো তোমাদের প্রথম যে প্যাসেজটা এডুকেশন অ্যান্ড টেকনোলজি। ধরো এখন এই যে প্যাসেজটা দেওয়া আছে, তোমার প্যাসেজে অনেক রকম তথ্য আছে। এখন তোমাকে বলে দিবে যে এই যে এই ধরো আমি একটা ফ্লো চার্ট আমি এটা ডিজাইন করেছি, বাট তোমরা পরীক্ষায় কীভাবে লিখবা সেটা আমি আলাদা আলোচনা করব, এটা পরবর্তী আলোচনা করব। এখন প্রশ্ন হইতেছে, হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো চাইলে। ওকে, আমরা আসি মূল পড়ায়। তাহলে এখন সিন প্যাসেজ 2 থেকে তোমার কি আসবে? ফ্লো চার্ট। এখন তুমি যে প্যাসেজটা আছে এখান থেকে বলা থাকবে যে এই যে তোমার একটা লাইন দেওয়া থাকবে, তোমার এরকম করে একটা বক্স দেওয়া আছে। হ্যাঁ, ধরো এরকম একটা বক্স, ফাইন। ওকে, আমরা একটা আলাদা পেজ নিয়ে চিন্তা করো। তাহলে তোমার একটা বক্স নিয়ে বলা থাকবে কি প্রশ্নের মধ্যে, যে এই বক্সে ধরো এখানে কি দেওয়া আছে, একটা রুল বা একটা ওয়ার্ড দেওয়া আছে, একটা ফ্রেজ দেওয়া আছে 1 নাম্বার দিয়ে। অ্যান্ড কি দেওয়া আছে সেটা প্রশ্নে বলবে যে দ্য কি বলা যায় যে দ্য কি বলা যায় যে এডুকেশন টেকনোলজি, দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন এডুকেশন, দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন এডুকেশন, এটা তো তোমার চাইছে। হ্যাঁ, তোমার চাইছে ইন এডুকেশন। ওকে, তাহলে বলছে যে তুমি যে প্যাসেজটা পড়লা, তার মানে তুমি প্যাসেজটা কতটুকু বুঝে পড়তে পারলা সেটার উপর তোমার যাচাই করতেছে যে এই যে ইম্পর্টেন্স অফ এডুকেশন মানে শিক্ষার গুরুত্ব, এইটা তুমি হচ্ছে কি করবা, তুমি মোট 5টা এটার উপর ফ্রেজ লিখবা। তাহলে তোমার একটা ফ্রেজ দেওয়া আছে, একটা ধরো দেওয়া আছে, তুমি এইটার উপর ডিপেন্ড করে বা এটার প্যাটার্নটা মেনটেন করে বাকি আরও 5টা ফ্রেজ লিখতে হবে। তাহলে তুমি যদি 5টা ফ্রেজ সঠিকভাবে লিখতে পারো তাইলে তুমি এখানে পেয়ে যাবা 5 মার্ক। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত আছে ফ্লো চার্টে? দেখো, ফ্লো চার্টে ছোট্ট খুবই সহজ কাজ, তুমি 10 মার্ক। মাই গড, তার মানে ফ্লো চার্ট যদি তুমি হালকা পাতলাভাবে একটু রিভিশন দাও তাহলে এখানে 10 পাওয়া অনেক পসিবল। এবং আমরা লাইভ ক্লাসে এটাই শিখাবো আমাদের কোর্সের মধ্যে, যে কিভাবে তোমরা এই ফ্লো চার্ট সলভ করবা ইজিলি এবং তোমরা কিভাবে 10-এ 10 পেতে পারবা। সো আশা করছি এগুলো একদম স্ক্রুটিনাইজ করে শেখাবো, প্যাসেজ থেকে কিভাবে খুঁজে বের করবা, কোন কোন লাইন দেখলে পুরো প্যাসেজ না পড়েই বোঝা যাবে যে কি কি চাওয়া হয়েছে। বোঝা গেল? আমরা কি প্রশ্নটা বুঝলাম? আমাকে পুরো প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে একটা প্রশ্ন করবে যে এই টাইপের জিনিসগুলো দিয়ে পুরো চার্টটা তুমি পূরণ করবা। তাহলে একটা উত্তর দেওয়া আছে, তুমি লিখবা কয়টা? তুমি লিখবা আর 5টা ফ্রেজ লিখবা। সেন্টেন্স না কিন্তু, পূর্ণাঙ্গ বাক্য না, 5টা ফ্রেজ। 5টা ফ্রেজ হতে পারে, 5টা ওয়ার্ডস হতে পারে, কোনো ক্ষেত্রে শুধু ওয়ার্ড হতে পারে। তাহলে এই 5টা ফ্রেজ দিয়ে তুমি কি করবা? ফ্লো চার্টটা পূরণ করবা।
করলে তুমি 5টার বিপরীতে 10 মার্ক পাবা। সো টপিকটা ক্লিয়ার? সবাই বলো তো। আর তোমরা ইনফরমেশন ট্রান্সফার ছোটবেলায় পড়ছো, 19-এ ছিল না? দেখো ইনফরমেশন ট্রান্সফারের ব্যাপারটা কিরকম ভাই, এটা বুঝাই। হ্যাঁ দেখো, তোমার ধরো ওই যে প্যাসেজ আছে, এখন প্যাসেজ থেকে তোমাকে বলছে যে ধরো এই কলামটার মধ্যে কি দেওয়া আছে, হোয়াট, হু অথবা হোয়াট, ঠিক আছে? এই কলামে হু বা হোয়াটের তথ্য পূরণ করবা। তারপর বলছে এই কলামে হচ্ছে ইভেন্ট, হ্যাঁ এই কলামে কোন ঘটনা ঘটছে, ওই ব্যক্তি কোন ঘটনা ঘটাইছে, হ্যাঁ এটা। এখানে আছে যে হাউ, কিভাবে ঘটনাটা ঘটছে, এটার মাধ্যমটা কি ছিল। আর এখানে থাকবে হচ্ছে ওয়েন অথবা ইয়ার, এরকম তোমার 4টা ঘর দেওয়া থাকবে। এইটাকে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তোমরা সেম জিনিস তোমরা বক্স ম্যাচিং বলো অথবা ওয়ার্ড ম্যাচিং বলো, যে কোনো নামে তোমরা 10-এ পড়ছো এই জিনিসটা। বলো তো এটা পড়ছো কিনা? এই জিনিসটা কিন্তু তোমাদের এসএসসি লেভেলেও ছিল। আমি কি ভুল বললাম? তোমরা এসএসসি পড়ে আসছো না? এই যে প্যাসেজ থেকে কলাম মিল করা, ওই যে তোমার পড়ছো না যে তোমার আইনস্টাইনের অনেকগুলো তথ্য দেওয়া থাকে, রবীন্দ্রনাথের তথ্য দেওয়া থাকে, হ্যাঁ নজরুলের তথ্য দেওয়া থাকে, ডিনামাইটের তথ্য দেওয়া থাকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের তথ্য দেওয়া থাকে। ওই টপিকগুলোতে তোমার তথ্য মিলাও। হ্যাঁ এই ঘরে ধরো হচ্ছে এইখানে সব তথ্য দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে, সব দেওয়া আছে, এই ঘরটায় তথ্য দেওয়া নেই। সো এই ঘরে হু বা হোয়াটের তথ্য পূরণ করবা। আবার দেখো এই ঘরে দেওয়া আছে, এই ঘরে ফাঁকা আছে, এটা সব দেওয়া আছে, এই ঘরটা ফাঁকা আছে। এরকম করে মোট 10টা গ্যাপ। তাহলে এই জিনিসটা তোমরা আগে পড়ছো। সো সেম জিনিস কলেজে, জাস্ট প্যাসেজটা একটু কঠিন প্যাসেজ আসবে, একটু বড় প্যাসেজ আসবে, তোমাকে একটু পড়ে বেশি এফোর্ট দিতে হবে। দ্যাটস ইট। বোঝা গেল? ওকে, বলছে জি ভাইয়া এটা আমরা পড়ে আসছি। ফাইন, তোমরা এটা অলরেডি পড়ছো এই টপিকটা, তাহলে এটা কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমাদের 3 নং কোয়েশ্চেনে কি আসবে? সেম জিনিসটা তোমরা এসএসসি লেভেলে পড়েছো, কি সামারাইজিং, রাইট? এটা আসবে আমাদের সিন প্যাসেজ 3 থেকে। সিন প্যাসেজ শেষ, তোমাদের প্যাসেজের কাজ শেষ। সিন প্যাসেজ 3। এই সামারি তোমাদের কত মার্ক? মোট 100 মার্ক। এখন সামারি নিয়ে অনেকে প্যারা যে ভাইয়া সামারি কিভাবে করব। হ্যাঁ এই সামারি তোমরা অনেক বছর পড়ছো। দেখো আমার একটা গল্প মনে করি। হ্যাঁ আমি যখন ক্লাস 7-এ বা 8-এ ছিলাম, সম্ভবত 7 বা 8-এ ছিলাম, তো আমি 8 পর্যন্ত মনে করতাম যে যত বেশি লিখবো তত বেশি মার্ক। আমার 8 পর্যন্ত মনে আছে যে যত লিখবো তত মার্ক, বুঝছো? এখন আমি কি করছি, আমি 8 পর্যন্ত এই সামারিকে বা সারাংশ সারমর্মকে আমি বড় বড় করে লিখতাম, প্যারাগ্রাফের মতো টেনে বড় করতাম জিনিসটাকে, আরও প্রয়োজনীয়, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক অনেক জিনিস এটা এখানে জোড়াতালি দিতাম। জিনিসটা হয়তো যে বড় হইতো, আসলে বড় হয়তো কোনো লাভ নাই, কারণ সামারির মূল বক্তব্য তোমার তুলে দিতে হবে। তোমার যে প্যাসেজটা বলছে, এই প্যাসেজ ধরো অনেকগুলো লাইন আছে, এই প্যাসেজের মূল বক্তব্যটা, মেইন যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তুলতে হবে। কি মেইন পয়েন্টস বা ফোকাস এরিয়াগুলো। হ্যাঁ ফোকাস এরিয়া। তাহলে প্যাসেজের মধ্যে পুরা প্যাসেজ আলোচনা করতে হবে না, প্যাসেজের জিসটা কি, প্যাসেজের মূল বক্তব্যটা কি, পুরা প্যাসেজ পড়ে আসলে তুমি মূল কোন কথাগুলো প্যাসেজে বলা হয়েছে ওই কথাগুলো সর্বোচ্চ 6 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে তুলে ধরবা। খুব বেশি বড় হওয়ার সুযোগ নাই। সেন্টেন্সেস। ওকে, তাহলে এই যে 6 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে যদি পুরো জিনিসটাকে গুছিয়ে আনতে পারো, সেটা একটা স্ট্যান্ডার্ড সামারি কিন্তু খুব বেশি মানে ইরেলেভেন্টলি এটাকে বড় করার কোনো দরকার নাই। সো সামারি মিনস তুমি এটাকে ছোট করবা, সারসংক্ষেপ করবা, এটাকে বড় জিনিসটাকে ফোকাস পয়েন্টগুলোকে তুলে ধরবা। সো দিস ইজ সামারি। সো এটা আসবে কি, এটার জন্য আলাদা একটা প্যাসেজ আসবে। তাহলে আমি কি পেলাম? দেখো আমরা সিন প্যাসেজ 1 থেকে কি পেলাম খেয়াল করো। আমরা সিন প্যাসেজ 1-এর কথা যদি চিন্তা করি, যে সিন প্যাসেজ 1, এখান থেকে কি আসতেছে? এখান থেকে আসতেছে আমার এমসিকিউ, আরেকটা কি আসতেছে? এসএকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে সিন প্যাসেজ 2 থেকে কি আসতেছে? এখান থেকে আসতেছে আমাদের ফ্লো চার্টও আসতে পারে, আবার এখান থেকে আসতে পারে কি, এখান থেকে আসতে পারছে ইনফরমেশন ট্রান্সফার। ওকে, 3 নাম্বার দেখি তোমরা মনোযোগী শ্রোতা কিনা। হ্যাঁ সিন প্যাসেজ 3 থেকে কি আসবে বলো দেখি তোমরা পারো কিনা। যদি পারো তাহলে বুঝবো যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো এবং তোমাদের জন্য এটা দরকার, এই জন্য তোমরা ক্লাস করতেছো, শুধু আড্ডা দিতে আসো নাই। সো বলো 3 নাম্বার সিন প্যাসেজ থেকে আমাদের কি প্রশ্ন আসবে বলো, তোমাদের জন্য কোয়েশ্চেন।
এই লাইভ ক্লাস তো এমনি এমনি না, হ্যাঁ। হ্যাঁ, সামারির জন্য কি ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো হলে তুমি অবশ্যই শুধু সামারি না, এটা সামারি হোক, তোমার সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ রাইটিং হোক, ইনফর্মাল লেটার হোক, ফর্মাল লেটার হোক, রিপোর্ট রাইটিং হোক, এসে রাইটিং হোক, সব কিছুতে ভালো করার সুযোগ আছে। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাকে ভালো হওয়ার জন্য এখন থেকে শুরু করতে হবে। সো তুমি যদি 26 ব্যাচ হও, তোমার হাতেও যথেষ্ট সময় আছে। তুমি যদি 27 ব্যাচের হও, তাহলে তোমার কাছে অনেক বেশি সময়। তুমি যদি ইংরেজিতে একদম খুব কাঁচা লেভেলেও থাকো, সেখান থেকেও 2 বছর পড়াশোনা করে একটা সঠিক গাইডলাইনে থেকে, সঠিক তত্ত্বাবধানে থেকে, প্রবলেম সলভ করে করে সঠিক মেন্টরশিপের আন্ডারে তুমি 2 বছর পরে ফার্নিশড হয়ে তোমার প্রবলেমগুলোকে সলভ করে তুমি নিজেকে আরও ওয়েল এস্টাবলিশড করে ইংরেজিতে দক্ষ হওয়ার সুযোগ তোমার হাতে আছে, যদি তুমি 27 ব্যাচের হও এবং তুমি যদি আগ্রহী হার্ড ওয়ার্কিং মেন্টালিটির হও। ওকে, সামারি, রাইট, এই তো গুড। তাহলে আমাদের, হ্যাঁ, এটা সামারি বলতে পারি বা সামারাইজিং বলতে পারি আমরা, হ্যাঁ। তাহলে সামারি, রাইট, সামারি আসতেছে বা সামারাইজিং। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজের কার্যক্রম কিন্তু শেষ। তার মানে হচ্ছে, দেখো আমরা এখানে পাচ্ছি কি 5 আর 10 15, 15 10 হচ্ছে কত 25, 25 আর সামারি 10, মোট 35 মার্ক পাচ্ছি আমরা প্যাসেজ থেকে। তাহলে প্যাসেজ থেকে কত থাকছে বলো তো? তার মানে টেক্সট বই পড়া কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? আমাদের পুরো প্যাসেজ থেকে পাচ্ছি আমরা 35 মার্কস। হ্যাঁ, প্যাসেজ পড়া কি ইম্পর্টেন্ট? তার মানে এই 35টা মার্ক থাকবে তোমার শুধু তোমার টেক্সট বইটা পড়ার উপর। তার মানে চিন্তা করো, একটা স্টুডেন্টের 5 মার্কেরও বেশি মার্ক তা শুধু টেক্সট বইটা, শুধু বইটা। এই বইকে তাহলে কি অবহেলা করার কোনো সুযোগ আছে? কোনোভাবেই নাই। ওকে, চলে আসি আমরা, তারপরে কি আসছে আমাদের প্যাসেজ কাজ শেষ। সো আমরা সামারিটা আমি আলোচনা করলাম সব কিছু। এবার আসি আমরা 4 নং কোয়েশ্চেনে কি পাবা? 4 নং কোয়েশ্চেনে পাবা উইথ ক্লুজ। উইথ ক্লুজ কি থাকবে তোমার? দেখো, উইথ ক্লুজ কিন্তু 10 মার্ক, হ্যাঁ। ওকে, এখন এই উইথ ক্লুজ আমরা কি পাচ্ছি? দেখো, উইথ ক্লুজের মধ্যে তোমার মোট এরকম বক্সের মধ্যে, এই যে দেখো, এই সুন্দর আঙ্কেল, সে একদম তোমার কি বলে এটাকে, সে কি বলে গুপ্তচরের মতো, সে যেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে যাচাই করতেছে কোন বক্স থেকে কোন শব্দ নিয়ে বসানো যায়, তাই না? আচ্ছা, যাই হোক, দেখো তোমাকে উইথ ক্লোজে হচ্ছে একটা এরকম বক্সের মধ্যে মোট 12টা শব্দের মতো দেওয়া থাকবে। 12টা, সর্বোচ্চ 14টা হতে পারে, হ্যাঁ। এরকম 2 3 4 5, তাহলে 5 দ্বিগুণ 12টা। তাহলে এখানে একটা শব্দ, এখানে একটা 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 এরকম করে মোট কয়টা শব্দ দেওয়া থাকবে? মোট 12টা। 12টা থেকে সর্বোচ্চ কখনো কখনো কোনো কোনো বোর্ডে 14টা পর্যন্ত শব্দ দেওয়া থাকে। এই হচ্ছে তোমার বক্সটা। আর এইখানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে একটা গ্যাপ, এ নাম্বার, হ্যাঁ, এ নাম্বার একটা গ্যাপ, ওকে। আবার এখানে দেওয়া আছে, এখানে বিতে একটা গ্যাপ, ওকে। এরকম করে তোমার মোট কি থাকবে? সিতে একটা গ্যাপ, এরকম করে তোমার 10টা গ্যাপ দেওয়া আছে। তো তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে এই বক্স থেকে পুরো প্যাসেজটার বাংলা অর্থ সব পড়ে কোন জায়গায় কোন উত্তরটা হবে সেই উত্তরটা বসানো। দ্যাটস ইট তোমার কাজ। তোমার কাজ কিন্তু এইটুকু, যে কোন শব্দটার মিনিং কি এবং প্যাসেজ অনুসারে কোনটা কোথায় বসে সেটা খুঁজে বের করা। তাহলে এটাকে খুব কঠিন কাজ না সহজ কাজ বলো ভাইকে? ভাইকে জাস্ট বলো যে তোমাকে শব্দ দিয়ে দিয়েছে, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, এখন এই শব্দ থেকে এই প্যাসেজে বসানোটা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? যদি কঠিন হয় তাহলে কেন কঠিন সেটাও চিন্তা করতে হবে। আর যদি সহজ হয়, যাদের কাছে সহজ মনে হয় সেটা কেনই বা সহজ সেইটাও বিবেচনা করা লাগবে আমাদের, তাই না? এইচএসসি 26 এখন থেকে পড়লে ভালো করা পসিবল না? হ্যাঁ তুহিন, অবশ্যই পসিবল, অবশ্যই তুহিন। তবে অবশ্যই তোমাকে পড়তে হবে কি? পড়তে হবে খুবই ডিলিজেন্টলি, খুবই অ্যাটেন্টিভলি, ফোকাসড ওয়েতে পড়তে হবে। তুমি যদি মনে করো যে ভাই আমার কাছে এখনো তো টাইম আছে, আমার কাছে তো এনাফ টাইম আছে, 26 ব্যাচ, হ্যাঁ 26 ব্যাচ, কিন্তু অনেকে মনে করতেছে যে আমার এখনো টেস্ট পরীক্ষা হয় নাই, আমার হাতে এনাফ টাইম। দেখো তোমার এই টাইমটা যে কখন যে ফুরিয়ে যাবে ভাবতেই পারবা না। এই অগাস্ট মাস, এই যে বৃষ্টি হচ্ছে, একটু বাদলা বাদলা পরিবেশ, মনে হচ্ছে একটু ঘুমাই, খিচুড়ি খাই, আরামে একটু পড়াশোনা করি, চলে গেল। তুমি দেখবা সেপ্টেম্বর থেকে, হ্যাঁ সেপ্টেম্বর থেকে কি হবে, সেপ্টেম্বর অক্টোবর একটু একটু শীত পড়া শুরু করবে। তোমার তখন শীতের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি এমনি পড়াশোনা কমা যায়।
সো তখন দেখবা আরেকটা তোমার পিছিয়ে গেছো। নভেম্বরে প্রচণ্ড পরিমাণে শীত থাকে, নভেম্বর ডিসেম্বর, তখন পড়া হয় না, টেস্ট পরীক্ষা চলে আসবে, টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, টেস্ট পরীক্ষার পরে কলেজের মধ্যে কোচিং যাওয়া আসা দৌড়াদৌড়ি, এটা বুঝি না এটা বুঝি না, তোমাদের পাওয়ার প্লে কোর্স নামে অনেক দৌড়াদৌড়ির মধ্যে। সো এনাফ টাইম আছে, বাট যদি ইউটিলাইজ করার মেন্টালিটি না থাকে তাহলে এনাফ টাইম তোমার কাছে কখনোই নাই। সো তোমার মাথায় চিন্তা আনো যে আমার কাছে যেই টাইম আছে আমি এটা ইউটিলাইজ করবো। সো তাইলে তোমার কাছে এনাফ টাইম আছে এবং তুমি প্রিপারেশন নিতে পারো। আর তুমি তো বললামই তোমার ইংলিশ মিডিয়াম হচ্ছে তোমার জন্য একটা চ্যানেল, যে আগামী 4 মাসের মধ্যে তুমি যদি শুধু লাইভ ক্লাস করে মনোযোগ দিয়ে যাও তাও তোমার সিলেবাসটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। কেউ যদি নিজে প্র্যাকটিস করে তাইলে তো কোনো কথাই নেই। ওকে, বোঝা গেল? হ্যাঁ, আসলে এই যে 26-এ কিন্তু বেশি সময় নেই, আমি বারবারই বলছি। ওকে, প্রি টেস্ট এক্সাম কবে হবে? অনেক জায়গার মধ্যে নভেম্বরে হয়, অনেক জায়গার মধ্যে অক্টোবরে হয়, অনেক জায়গায় ডিসেম্বরে হয়। ওকে, তাহলে উইথ ক্লুজের মতো এইখানে আসি আমরা এবার। উইদাউট ক্লুজ আমাদের 10 মার্ক। দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উইথ ক্লুজ উইদাউট ক্লুজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য অনেক বেশি। দেখো উইথ ক্লুজে তোমার বক্সটা দেওয়া ছিল, উইদাউট ক্লুজে কোনো বক্স দেওয়া নাই, তোমার শুধু প্যাসেজ এ নাম্বার দিয়ে গ্যাপ, আবার প্যাসেজ বি নাম্বার দিয়ে গ্যাপ, হ্যাঁ এরকম করে তোমার গ্যাপ দেওয়া থাকবে, সি নাম্বার দিয়ে গ্যাপ, আবার প্যাসেজ এরকম করে কি থাকবে, ডি নাম্বার দিয়ে গ্যাপ। তার মানে দেখতেছো তোমার উইথ ক্লুজে যেখানে অপশনগুলো দেওয়া ছিল তোমার চোখের সামনে ভাসতেছে যে 12টার বাহিরে উত্তর তো হবে না। হ্যাঁ 12টার পরিবর্তন হইতে পারে, হয়তো পার্ট অফ স্পিচ প্রেজেন্টে দেওয়া আছে পাস্টে হতে পারে, সিঙ্গুলার দেওয়া আছে প্লুরাল হতে পারে, অ্যাক্টিভে দেওয়া আছে প্যাসিভ হতে পারে, ফাইন। কিন্তু উইদাউট ক্লুজে তুমি তো জানো না এখানে কোন শব্দটা বসবে, তার মানে দিস ইজ টাফার, দিস ইজ মাচ মোর টাফ, মানে দিস ইজ মাচ মোর ডিফিকাল্ট, মাচ মোর টাফার হয় না। আচ্ছা, তার মানে তোমার এই জায়গার মধ্যে তোমাকে শব্দ চিন্তা করতে হবে, এই প্যাসেজের বাংলা বুঝতে হবে, এই প্যাসেজের রিলেটেড শব্দ তোমাকে অ্যান্সার করতে হবে এবং মনে রাখতে হবে এখানে একাধিক উত্তর প্রযোজ্য। হ্যাঁ, এখানে বিভিন্ন উত্তর হতে পারে, বিভিন্ন, অর্থাৎ তোমার ফ্রেন্ড যে জায়গার মধ্যে চিন্তা করছে যে সে নাইস দিল উত্তর, এবং তুমি নাইস দিবা না, তুমি দিলে বিউটিফুল। ওকে, বিউটিফুল, তার মানে এখানে অ্যান্সার ভ্যারি করে, হ্যাঁ ভ্যারি করে, ভ্যারিয়াস অ্যান্সার হতে পারে। তার মানে উইদাউট ক্লুজে আমাদের উত্তরগুলো ভ্যারিয়াস হবে, বিভিন্ন রকম হওয়ার সুযোগ আছে। ভাইয়া এই কোর্সে 26-এর সিলেবাসটা শেষ করতে কয় মান্থ লাগবে? আমাদের কোর্সটা 4 মাসের, আমরা 4 মাস সময়ের মধ্যে কোর্সটা শেষ করব। আমাদের মোটামুটি 4 মাস থেকে শুরু করে এক্সাম সব কিছু সহ 4.25 মাস। তার মানে শুরু করো তুমি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি টেস্ট পরীক্ষা যদি নভেম্বরে হয় তাও তুমি মোটামুটি তোমার সিলেবাসের 80 to 90% শেষ হয়ে যাবে এর মধ্যেই। ওকে, আমরা 6 মান্থে যাব না, আমরা 6 মাসের দিকে যাব না, আমরা 4 থেকে 4.5 মাসের মধ্যে শেষ করব, একদম আটমোস্ট যদি ধরি ম্যাক্সিমাম 5 মাস। তাহলে এর মধ্যে কিন্তু তোমাদেরকে ভাইয়া সিলেবাসটা সুন্দর করে গুছিয়ে দিব, পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ফুল সিলেবাস তোমাদেরকে গুছিয়ে পড়িয়ে এক্সাম নিয়ে তোমাদের প্রস্তুতিটাকে সুন্দর করে সাজিয়ে দিব, যেন তুমি সুন্দরভাবে কনফিডেন্টলি পরীক্ষার হলে গিয়ে বসতে পারো। আসি আমরা তারপরে কোয়েশ্চেন কি পাচ্ছি আমরা, এরপরে আমাদের আসা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এটা আমাদের পরিচিত জিনিস, হ্যাঁ রিঅ্যারেঞ্জ। আচ্ছা দেখো রিঅ্যারেঞ্জের মধ্যে আমি সুন্দর শব্দ দিয়েছি, সো ফানি। আমরা যদি একটু নিজের মাথায় একটু ঘুরাই তাইলে মনে হবে সো ইয়ামি, রাইট? হ্যাঁ, সো ফানি থেকে কিন্তু কাছাকাছি শব্দ মনে হয় কি, সো ইয়ামি। আমার মজা লাগে না খাইতে, এই যে চিকেন, দেখো চিকেন নাচতেছে, এই যে তোমার বার্গার হচ্ছে তোমাকে মজা করতেছে, এখানে কি আছে, এটা সম্ভবত একটা রোল সম্ভবত। আচ্ছা অনেকগুলো খাবার আছে, বার্গার আছে, এটার নাম আমি জানি না, এটার কি বলে আমি জানি না, এখানে গাজর আছে, ফাইন। ওকে, তার মানে রিঅ্যারেঞ্জ আমরা আমার লাইফে অনেক পড়ছি। তাহলে এই রিঅ্যারেঞ্জগুলোই থাকবে তোমার মোট, দেখো তোমার 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, কয়টা এরকম করে এ দেওয়া থাকে না তোমার, এ যেরকম দেওয়া থাকে, ধরো আই, তারপর হচ্ছে 2 3 এরকম করে মোট তোমার কয়টা থাকবে বলো তো? মোট এরকম করে 10টা অপশন, একদম এক্স পর্যন্ত 10টা অপশন দেওয়া আছে। এই অপশনগুলো এলোমেলো হবে, বুঝছো? এই অপশনগুলো এলোমেলো দেওয়া থাকবে। তাহলে তোমার কাজ হচ্ছে এগুলোকে জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করে উত্তরটা করা, বুঝছো কিনা? তাহলে এগুলো এলোমেলো দেওয়া আছে, এই এলোমেলোগুলো তুমি কি করবা, তুমি সিকোয়েন্স সাজাবা, যে এর মধ্যে 4 নাম্বারটা আগে হবে, তারপরে হবে হচ্ছে 6 নাম্বারটা, তারপরে হবে হচ্ছে 9 নাম্বারটা,
তারপরে হবে হচ্ছে 2 নাম্বারটা। এরকম করে তুমি কি করবা, তুমি শুধু সিকোয়েন্সটা মেনটেন করবা। তাহলে এর জন্য তোমাকে কি প্র্যাকটিস করার প্রয়োজন আছে কি নাই বলো তো ভাইকে? এই যে আলামিন এসেছে এইচএসসি 27 ব্যাচ থেকে, আলামিন তোমাকে ওয়েলকাম, এবং তোমাকে অবশ্যই ওয়েলকাম। এটা ইজি আসে না, ওকে কাউসার বলতেছে এটা ইজি, হ্যাঁ এটা ইজি। তুমি যদি ধরো আমরা আমাদের ক্লাসে আমরা মনে হয় 10টার বেশি প্র্যাকটিস করাইছি, আর একটা প্র্যাকটিস শিট দিয়েছিলাম, এর মধ্যে মনে হয় 14-15টা ছিল। ইভেন পাওয়ার প্লে ক্লাসে আমরা যে ফাইনাল রিভিশন করিয়েছি সেখান থেকে মোটামুটি আমাদের বোর্ড পরীক্ষায় সবগুলি মোটামুটি কমন পাইছে, যেগুলো একটু ক্রিয়েটিভ আসছে সেগুলো বাদে মোটামুটি আমাদের সবগুলি কমন ছিল। সো এই জিনিসটা না সবচেয়ে বেশি মাথায় রাখবে, রিয়ারেঞ্জ বোর্ড প্রশ্ন থেকে আসে, হ্যাঁ বোর্ড প্রশ্ন থেকে সবচেয়ে বেশি কমন আসে, রিয়ারেঞ্জ বোর্ড প্রশ্ন থেকে কোয়েশ্চেন আসে। সো তুমি যদি প্রিভিয়াস 5 থেকে 6 বছরের কোয়েশ্চেন যদি পড়ে যাও তারপরে তুমি কমন পাবা। সো রিয়ারেঞ্জ নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, রিয়ারেঞ্জ থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, আমাদের শেষ, আমাদের কিন্তু রিডিং পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো শেষ। আমাদের কোর্সে যারা যারা নতুন আসছো, এখন জয়েন করলা, অর্থাৎ প্রথম লাইফটাতে ছিল না, প্রথম যেটা কেটে গেছে, সো তোমরা আমাদের এই কোর্সটায় জয়েন হতে পারো। তোমরা মাত্র 749 টাকার মধ্যেই তুমি তোমার এইচএসসি ইংলিশের প্রথম ও দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। এনরোল করতে হলে তোমাদের এই ক্লাসের লাইভের ক্যাপশনে দেওয়া আছে, অথবা এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা এনরোল করতে পারবা। ওকে, এবার আসি রাইটিং পার্টে কি কি আসে। দেখো রাইটিং পার্টে আমাদের মোট 40 মার্ক। এখন দেখো রাইটিং কিন্তু ছোট করে দেখার সুযোগ নাই। এই যে ফার্স্ট পেপার, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের অনেকে তোমরা গ্রামারে দুর্বল থাকো, প্যাসেজ পড়ো না। ফার্স্ট পেপারে গ্রামারে কত জানো? রাইটিংয়ে ফার্স্ট পেপার রাইটিং হচ্ছে 40 মার্কস, সেকেন্ড পেপারে কত? এখানে হচ্ছে 40 মার্কস। তার মানে চিন্তা কর তোমার 80 মার্কস, 80 নাম্বার। চিন্তা করো তোমার শুধু কোত্থেকে আসতেছে? শুধু মুখস্থ জিনিসপত্র থেকে। তাহলে ভাই এখন তাহলে কি আমি শুধু গদবাধা মুখস্থ করব? না, এটা আমি কখনোই প্রেফার করি না। আমি স্টুডেন্টকে এটা করতেও বলি না। আমি তোমাকে সাজেশনস দিব এবং তোমাকে ওয়েগুলো দেখাই দিব যে প্যারাগ্রাফে তুমি কিভাবে লিখলে ভালো মার্ক পাবা, কোন কোন পয়েন্টগুলো তুমি তুলে ধরে বেশি মার্ক পাবা। তুমি যদি একটা ফর্মাল লেটার লিখো, ফর্মাল লেটারে কয়টা পার্ট হয়, ফর্মাল লেটারে তুমি সাবস্ক্রিপশনে কী দিবা, সুপারস্ক্রিপশনে কী দিবা, তুমি হচ্ছে ইন্ট্রোডাকশনে কী দিবা, তুমি হচ্ছে মূল বডিতে কী দিবা, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে ক্লাসের মধ্যে পড়াবো, তারপরে তুমি জিনিসটাকে অ্যাপ্লাই করবা। তাইলে তুমি গাইডলাইন পাইলা কি কি লিখবা আর নিজে অ্যাপ্লাই করলা, এই দুইটার সম্মিলনে সুন্দর প্রস্তুতি হওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা দেখি ফার্স্ট পেপার রাইটিং পার্টে কি আছে আমাদের। আমাদের এখানে আছে কি, প্রথমে দেখো প্যারাগ্রাফ রাইটিং, একদম সুপরিচিত, আমাদের সবার পরিচিত, আমাদের প্যারাগ্রাফ আসবেই আসবে। হ্যাঁ আচ্ছা, অনেকে বলছে ভাইয়া রাইটিংয়ে কিছুই লিখতে পারি না, এই যে কাউসারের কথা। হ্যাঁ অনেকে বলছে ভাইয়া রাইটিংয়ে কিচ্ছু পারি না। এইটা দেখো তোমার একার না, অনেকের প্রবলেম। আরে বাবা আমরা তো রাইটিংয়ে সময় দেই না। তোমাকে তুমি নিজে বলো তো, তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তুমি রাইটিংয়ে সময় দাও? যে ভাইয়া তুমি যে এখন বললা যে ভাইয়া আমি রাইটিংয়ে দুর্বল, আমি রাইটিংয়ে পারতেছি না, হ্যাঁ এখন ভাইয়া অনেকে বলছে ভাইয়া অ্যাডমিশন কভার হবে না। ভাইয়া এটা একাডেমিক কোর্স, তবে যে 12টা গ্রামার টপিক আছে ওই গ্রামার টপিকের অ্যাডমিশন কোয়েশ্চেন আমরা সলভ করাবো, বুঝছো? ওকে, এবার আসি। কিন্তু সমস্যা মুখস্থ করতে পারি না, আবার ফ্রি হ্যান্ড রাইটিংও অত সুন্দর না। হ্যাঁ এটা একটা তুমি উভয় সংকটে আসো, তুমি আসলে উভয় সংকটে, এটা বড় প্রবলেম। তোমাদের প্রবলেমগুলো বইলেও আমি শুনবো, তবে আজকে তোমাদের ভয় দেখানোর জন্য আসি নাই, আজকে তোমাদেরকে আমি সলিউশন দেওয়ার জন্যই আসছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্যারাগ্রাফ রাইটিংয়ে ভালো করার ওয়ে কি? ভালো করার দুইটা ওয়ে। হ্যাঁ, 1 নাম্বার ওয়ে হচ্ছে, দেখো 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে, যেটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি, ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? তুমি কলম ধরলা লিখে ফেললা, এটা ফ্রি হ্যান্ড রাইটিং না, এটা না। তো আমাদের মধ্যে হয়তো ভুল কনসেপ্ট থাকতে পারে যে কলমটা ধরলাম, মাথায় যা আসলো আল্লাহর হস্তে লিখলাম, দ্যাট ইজ নট কল্ড ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং মিনস আ ভেরি স্ট্রাকচার্ড রাইটিং। তুমি স্ট্রাকচার মেনটেন করে লিখবা, সুন্দর লিখবা, বাট জিনিসটা তোমার এমন হতে পারে তুমি জানো না, এই টপিকটা নিয়ে তুমি অনেক পড়াশোনা করো না, বাট তুমি হ্যাঁ একটা সেন্স আছে, ওই সেন্সটাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে লেখার নামই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ইট ডাজন্ট মিন যে তুমি একদমই কিছু জানো না এমন কিছু নিয়ে লিখতেছো। ধরো আমাকে বললো যে মঙ্গল গ্রহ নিয়ে লিখো, আমি
খুব বেশি কিছু জানি না। আমাকে বললো হচ্ছে তুমি শুক্র গ্রহ নিয়ে লিখো, আমি কিছু জানি না। তার মানে যে জিনিস আমি জানি না আমাকে বলো হচ্ছে তুমি পেরু নিয়ে লিখো, পেরু দেশ সম্পর্কে আমি খুব বেশি জানি না, তার মানে এটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলে না। এটা আননোন রাইটিং হচ্ছে তুমি জানো না কিছু লিখবা কি। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে তুমি জিনিসটা জানো বাট মুখস্থ করার দরকার হয় না। আমার কথা ক্লিয়ার? তোমরা সারা জীবন এই কথাটা শুনে আসছো যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং, অমুক কোর্সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভর্তি হও, তমুক কোর্সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভর্তি হও। আরে বাবা, ফ্রি হ্যান্ড রাইটিং মানে তো এমন না যে তোমাকে স্যার লেখা শিখাবে যে ধরে দে এটা লিখো। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে স্ট্রাকচার শিখা, বাক্য বানানোর কৌশল শিখা, বাক্য কিভাবে আমার এটা দরকার এই জিনিসটা কিভাবে লিখবা, আমার গতকাল এই জিনিসটা দরকার ছিল এটা কিভাবে লিখবা, তার আসা উচিত ছিল এটা কিভাবে লিখবা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তার মানে তুমি সেন্টেন্স বানাতে পারো বাট মুখস্থ না করে চাইলে একটা কিছু লিখতে পারো। মাই কান্ট্রি আসছে, তুমি এটা মুখস্থ করা লাগবে না, তুমি লিখতে পারবা এবং সুন্দর বাক্য দিয়ে লিখতে পারবা। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মুখস্থ করা ছাড়ছি, সত্যি কথা বলি, মানে প্যারাগ্রাফ এসে মুখস্থ করা ছেড়েছি ক্লাস 7-এর পর থেকে। 8 থেকে শুরু করে আমি কখনোই আর প্যারাগ্রাফ এসে অ্যাপ্লিকেশন মুখস্থ করি নাই, আমি একবার পড়েছি। হ্যাঁ, তাহলে তোমার কি লাগবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য? তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করতে হবে, মানে তোমার লেখার সেন্স তৈরি করতে হবে। 2 নম্বর, কনসেপ্ট ধারণা রাখতে হবে, কনসেপ্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তুমি ধরো একবার পড়ছো, এটা যেন হয়। ধরো তোমাকে প্রশ্ন করলো বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে, হ্যাঁ তুমি পত্রিকায় পড়ছো, তুমি শুনছো, অনেক কথাবার্তা শুনছো, এইবার এটা তুমি মুখস্থ করে পরীক্ষার হলে আসো নাই, বাট তুমি লিখতে পারবা। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাবিলিটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং। এই ব্যাপারটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর গিভেন আ ভেরি আনফ্যামিলিয়ার টপিক দ্যাট ইউ নেভার নো, দ্যাট ইউ হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট, এবং তুমি ওইটা লিখতে পারবা। ইট ডাজন্ট মিন ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং মিনস you have a very basic concept but you haven't memorized the whole question, whole answer, but still in the exam hall you can answer all the questions just in a good way, in a proper way. এইটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, সো আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসের মধ্যে বা এই কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে যেন সেন্টেন্স বানানোর বিভিন্ন কৌশল যেন তোমাদেরকে আমরা অর্জন করাতে পারি, সেই চেষ্টাটা আমাদের সব সময় থাকবে। আমরা অলওয়েজ এই ব্যাপারটার উপর গুরুত্ব দিব। সেই ব্যাপারটা আমাদের পেইড ব্যাচের কোনো সার্ভিস না, আমরা বলেছি এটা আমাদের কোনো ফিচার না, তবে এইটা আমাদের ব্যক্তিগত নিজ উদ্যোগে চেষ্টা থাকবে যেন তোমাদের এই উন্নতিটা করানো যায়। ওকে, এবার আসি আমাদের কি আছে তারপরে কমপ্লিটিং স্টোরি। একই জিনিস তুমি পড়ে আসছো, তুমি স্কুলে পড়ে আসছো, এটাতে আছে 7 মার্ক। আমাদের অর্ধেক গল্প দেওয়া থাকবে, এখানে 2 ধরনের গল্প আসে। একটা হচ্ছে তোমার ট্রেডিশনাল স্টোরি, ট্রেডিশনাল, আরেকটা গল্প হচ্ছে এখন বেশি আসে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, ক্রিয়েটিভ। হ্যাঁ, অর্থাৎ ট্রেডিশনাল আমরা পড়ছি না, ওই যে ঘুঘু আর হচ্ছে ওই যে রাখাল বালকের গল্প, ইঁদুর আর হচ্ছে লায়নের গল্প, তারপর হচ্ছে হুইল বেল দ্য ক্যাট, কে ইঁদুরের গলায় বিড়ালের গলায় দড়ি বাঁধবে, এই গল্প এখন কম আসে। হ্যাঁ, কিন্তু এখন আসে কোনটা? এই ক্রিয়েটিভ স্টোরি। তাইলে এখন দেখো তোমরা যে বড় হচ্ছ, তোমরা যে কলেজে উঠবা, টিচাররাও তোমাকে এইভাবে ট্রিট করবে যে ইউ আর নো মোর আ চাইল্ড, ইউ আর নো মোর আ বেবি, তুমি ছোট্ট শিশু না, তোমাকে পড়তে হবে, তোমাকে সেন্টেন্স বানানো শিখতে হবে, তোমাকে কনসেপ্ট চিন্তা করে লিখতে হবে। এই টপিকটার জন্য অত্যন্ত বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং অত্যন্ত জরুরি। তুমি যদি লেখায় যদি অভ্যস্ত না হতে পারো, আস্তে আস্তে যদি নিজেকে আপডেট করতে না পারো, তুমি যদি চাইল্ডিশই থেকে যাও, তুমি যদি চেষ্টা না করো, প্রচেষ্টা না করো, প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম, ইংরেজিতে তুমি সময় না দাও, তাহলে কখনোই ক্রিয়েটিভ স্টোরিতে তুমি ভালো মার্ক করতে পারবে না। সো ইউ নিড টু বি ভেরি স্মার্ট ইন ক্রিয়েটিভ রাইটিং, in freehand writing and sentence making. When you have the ability to make sentences properly, to make to properly conceptualize any kind of concept, তুমি যখন এগুলোকে একদম ধারণাটা তৈরি করতে পারবে, then you can be a good writer and you don't need to memorize all the paragraphs, all the completing stories, all the essays and blah blah blah. এত কিচ্ছু মুখস্থ করা লাগবে না। So what you need to be? You need to be a good writer. Okay, চলো আসি আমরা। ওকে, তাহলে আমাদের বাকি আছে কি ফার্স্ট পেপারে? আমাদের আর
একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল। এই জিনিসটা আমরা আগেও পড়েছি। আমরা আরেকটা টপিক এখানে, হ্যাঁ, তোমাদের ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আসে, সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমাদের এই যে অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অর চার্টস। এটা তোমাদের স্কুলে ছিল, তাই না? এই যে দেখো এখানে অনেক কিছু আসতে পারে, যেমন বার, হ্যাঁ, বার চার্ট। বার কি হবে? বার মানে হচ্ছে তোমাকে এরকম তোমাকে দেওয়া থাকবে, হ্যাঁ, চিত্রগুলো এইভাবে দেওয়া থাকবে, চিত্রগুলো, হ্যাঁ, এরকম, হ্যাঁ। তাহলে এগুলো বিভিন্ন সালের তথ্য এভাবে দেওয়া থাকবে, হচ্ছে বার চার্ট, হ্যাঁ, বার। আবার দেওয়া থাকতে পারে কি, ধরো তোমাকে গ্রাফ দেওয়া থাকতে পারে, আবার পাই চার্ট দেওয়া থাকতে পারে। পাই কি বলতো ভাইয়ারা? এই যে বৃত্তের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন অংশ তোমাকে ভাগ করে দেওয়া থাকবে, এটা এতটুকু, এত পার্সেন্ট এটা করে, আবার 45% হচ্ছে এই কাজ করে, হ্যাঁ, এত পার্সেন্ট এই কাজ করে। তাহলে এইভাবে ভাগ করে দেওয়া থাকবে, এটাকে বলা হয় কি? পাই চার্ট। তাহলে বুঝছো? তাহলে এটাও আসতে পারে, তবে তোমাদের ম্যাপটা আসে না বললেই চলে, বাট আমরা ক্লাসের মধ্যে ম্যাপটাও দেখাবো। সো কিভাবে তোমরা বার চার্ট সলভ করবা, তোমরা কিভাবে পাই চার্ট সলভ করবা, এই প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসে ধরে ধরে পড়াবো। এবং বিশ্বাস করো, তোমরা ক্লাসে যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে মোর দেন এনাফ, তোমার বইয়ের পেছনে পেছনে খুব বেশি ছুটতে হবে না। আমরা ক্লাসে সবগুলো জিনিসকে গুছিয়ে তোমাকে ক্লাসেই দিব। বোঝা গেল? আচ্ছা, দিনে কত ঘন্টা ইংরেজি পড়তে হবে? এটা একটা প্রশ্ন ভালো করছো, প্রশ্নটা খুব বেশি খারাপ না। আচ্ছা, এই ব্যাপারটা কি জানো ইসরাত মিম? পড়ার ব্যাপারটাকে ভাইয়া একটু বলি। দেখো, পড়ার ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে এই জিনিসটা আসলে তোমাদের উপর নির্ভর করে। ধরো কারো স্টুডেন্টের, ধরো ইংরেজি এটা যে টপিকটা, সে 1 ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে, 1 ঘন্টা। আবার কেউ একই টপিক পড়তে তার 3 ঘন্টা লাগতে পারে, হ্যাঁ। ইট ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপর ডিপেন্ড করছে। সো তোমার আসলে বেসিকটা কতটা স্ট্রং। আবার এটার সাথে ব্যাপারটা তোমার বেসিক তো না, শুধু তোমার বেসিকের পাশাপাশি একটা জিনিস নির্ভর করে, তোমার বেসিক কতটা স্ট্রং, আরেকটা ব্যাপার হচ্ছে তুমি কতটা অ্যাটেন্টিভ। এখন আমাদের একটা বদ অভ্যাস আছে না, সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ভাই আমি পড়তে বসছি, হ্যাঁ পড়তে বসছি, আমাকে কেউ ডিস্টার্ব করতেছে না, কোনো শব্দ নাই। হঠাৎ করে তোমাকে একটা টিকটকের সাউন্ড আসলো। এই টিকটকের সাউন্ড আসার পরে তুমি দেখলা, আর একটু টিকটকটা দেখে আসি, লাইভ ক্লাস চলতেছে মানিক ভাইয়ার, একটু আমি ঢুকি। এই যে তুমি ক্লিকটা করলা নোটিফিকেশনে, আল্লাহর হস্তে তোমার হাত থেকে 2টা ঘন্টা নাই। 2টা ঘন্টা অন্তত পক্ষে তুমি নাচ গান এটা সেটা উগি ঝুগি ভুগি দেখা 2 ঘন্টা পরে মাথাটা বিরক্ত হবে। তখন হঠাৎ করে মনে পড়বে, কেন যে ঢুকছিলাম, কোথায় যেন যাওয়ার কথা ছিল, ও আমি না পড়তেছিলাম ইংলিশ। শেষ। এই যে তুমি হতাশায় পড়লা, লাইফ তোমার শেষ ওইখানে। তুমি ওই দিন তোমার পড়াশোনা দিন চালে উঠছে। কারণ কি? তুমি হতাশ হয়ে গেছো, কারণ 2 ঘন্টা আমি কেন নষ্ট করলাম। সো এইটা করা যাবে না। তুমি যখন পড়ছো, তোমার মোবাইল ফোন টোন যা আছে সব দূরে সরাও, শুধু পড়ো, ঠিক আছে? যখন অনলাইনে ক্লাস করছো, অ্যাটেন্টিভলি ক্লাস করো। ওই ক্লাসের সময় একটু মেসেঞ্জারে চ্যাট করা, ক্লাসের সময় একটু গ্রুপে যাওয়া, ক্লাসের সময় ইনস্টাগ্রামে যাওয়া, ক্লাসের সময় একটু হচ্ছে টিকটকে যাওয়া, এগুলা বন্ধ করতে হবে। বুঝছো? ওকে, আসি আমাদের এবার সেই অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েমস। এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না গত বছর, এটা এবছর আসছে। এটাকে আমরা অনেক সময় থিম রাইটিং এর মতোই চিন্তা করি, হ্যাঁ। অর্থাৎ কোনো একটা ছোট গল্প অথবা পোয়েমের যে জিস্ট মানে মূল বক্তব্যটা, সেইটাকে তুলে ধরা, এটা কাইন্ড অফ থিম রাইটিং, অর্থাৎ মূল কথাটা কি আসলে। সো এই অংশে আমরা পড়বো যে একটা গল্প বা কবিতার যে মূল বক্তব্যটা সেটা কি। ওকে, তাহলে মোটামুটি আমাদের ফার্স্ট পেপারের জিনিসপত্র শেষ। তাহলে আমরা কি ফার্স্ট পেপারের সিলেবাসটা বুঝলাম? সবাই একটু যদি ক্লিয়ার হয় ফার্স্ট পেপারে কি কি আসে, আর তোমরা যদি কেউ নোট করে থাকো খুবই ভালো, তোমরা নোটগুলোকে শেয়ার করতে পারবে, তোমাদের জন্য সেই অপশন আছে। ওকে, একটু ভাইকে জানাও। আচ্ছা, সবাই একটু ভাইকে জানাও যে তোমরা কি ফার্স্ট পেপারের সিলেবাসটা বুঝেছো। তাহলে আমরা খুব দ্রুত অল্প সময় আমরা সেকেন্ড পেপারের সিলেবাসটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেকেন্ড পেপারে কি আসে, কিভাবে আসে, সব কিছু আমরা একটু গুছিয়ে দিব। একটু আলোচনা করো ভাইয়ের সাথে, একটু তোমরা ভাইকে শেয়ার করো যে আমরা কি ফার্স্ট পেপারের সিলেবাসটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে জাস্ট সি লিখে ভাইকে বলো, হ্যাঁ, খুব কষ্ট করতে হবে না তোমাদের। ওকে, তাহলে তোমাদের মনোযোগের ব্যাপারে ভাইয়ের একটা কথা, হ্যাঁ, মনোযোগ অ্যাটেনশনের ব্যাপারে একটা কথা বলি। হ্যাঁ দেখো, মনোযোগের ব্যাপারে আমি বলবো আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে,
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের লাইফে আমরা ইউজ করি, আমাদের লাইফে আমরা বোধ করি, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের মনোযোগ। সব থেকে মনোযোগ একটা। আরেকটা জিনিস হচ্ছে টাইম, মানে সময়। দেখো দুনিয়াতে যারা বড় হয়েছে, সফল হয়েছে, ভালো কিছু হয়েছে, যাদের নাম শত বছর যাবত মানুষ আসলে স্মরণ করে যায়, স্বর্ণাক্ষর লিখে রাখে, তাদের দুইটা কোয়ালিটি ছিল আমার মনে হয়। এক হচ্ছে তারা খুবই মনোযোগী ছিল, তারা খুব ডিস্ট্রাক্টেড হতো না অল্প কিছুতে, এবং তারা এই মনোযোগটা তারা খুব সময়ের সাথে কাজে লাগাতো। তোমরা স্টুডেন্ট, তোমরা 26 ব্যাচ, অনেকে টেস্ট পরীক্ষা দিবা, 7 ব্যাচ আসো, তোমরা প্লিজ আজকে প্রমিস করো ভাইয়া আপনার সাথে আমরা ইংলিশ উইনার 5-এ জার্নি শুরু করি, অথবা যারা না করো কোনো সমস্যা নেই, বাট এটা ফ্রি, যে ভাইয়া আজকে থেকে কথা দিচ্ছি যখন পড়াশোনা করতেছি তখন আমি কোনোভাবেই টাইম ওয়েস্ট করবো না। তোমার ব্রেইন তোমাকে সিগন্যাল দিবে একটু ফোনটা টিপ, একটু রিলসে যা, একটু টিকটকে যা, তোমাকে এটা বলবে, বাট তুমি যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে এটা কয়েকটা সপ্তাহ যদি একটু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, দেখবে আস্তে 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 এই নেচারটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তোমার এই টিকটকে ঢোকা লাগবে না, তোমার এই রিলসে ঢোকা লাগবে না। সো জাস্ট তুমি অ্যাটেন্টিভ হও, আর এই মনোযোগটাকে তুমি সময়ে কনভার্ট করো। তুমি যত সময়টা কাজে লাগাবা, টাইম ইকুয়ালস মানি, মনে রাখবা, টাইম ইকুয়ালস মানি। সময় নষ্ট মানে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে ইনভ্যালুয়েবল অ্যাসেটটা তুমি নষ্ট করতেছো। সো নেভার ওয়েস্ট ইউর ইনভ্যালুয়েবল টাইম, নেভার এভার। ওকে, আসি আমরা সেকেন্ড পেপারে আমরা একটা আলোচনা করবো ছোট করে। আমাদের সেকেন্ড পেপারে গ্রামারের কথা পাচ্ছি আমরা 60 মার্কস। ওকে, এবার আসি আমরা প্রথম প্রশ্ন, আমাদের এসএসসিতে আসা প্রশ্ন, আর্টিকেল থাকবে। আর্টিকেল মাথায় রাখবা, তোমার গ্রামার টপিকে 12টা টপিক, 5 12 60, 5 12 60 নাম্বার। I promise sir, inshallah I won't waste a single second. I will do all the classes with you live inshallah. মাশাআল্লাহ, এই যে মোহাম্মদ রায়ানের কথাটা আমার খুবই ভালো লাগছে। রায়ান দেখো আজকে প্রমিস করে ফেলছে অলরেডি ক্লাসের মধ্যেই, যে ভাইয়া আমি কোনো ক্লাস টাইম ওয়েস্ট করব না, আমি কোনো সময় নষ্ট করব না, এবং সে বলছে যে লাইভেই সে সবগুলো ক্লাস শেষ করবে। সো 3টা তোমাদের ফ্রি ক্লাস আছে, 10 তারিখ থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু, 50টা লাইভ ক্লাস, 12টা হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাস আছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। সো এই 62টা ক্লাস করতে পারলে তুমি জাস্ট তোমার পরিবর্তনটা দেখতে পারবা 4 মাস পরে। আমি জাস্ট তোমাকে এইটুকু বলি, 4 মাস পরে তুমি নিজেকে দেখবা যে আমি কোথায় ছিলাম ইংলিশে, আজকে কোথায় আছি, এই পার্থক্য তুমি বুঝতে পারবা। চলো এবার আসি আমরা, তাহলে আর্টিকেল আমরা জানি সহজে এ এন দা দিবা, জাস্ট তুমি অ্যান্সার লিখবা, কোনো প্যাসেজ লিখতে হবে না, প্যাসেজ লিখার কোনো দরকার নাই। তোমরা জাস্ট কি করবা, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, এই এক দিয়ে কাজ কি তোমার, তুমি পুরো প্যাসেজ লিখতে যাবা না, তুমি কি করবা, তুমি হচ্ছে এ, ওকে, এতে কি অ্যান্সার, ধরো এন, বিতে কি উত্তর, বিতে ধরো হচ্ছে ক্রস, সিতে কি উত্তর, সিতে হচ্ছে দা। তাহলে এরকম করে শুধু অ্যান্সার করে লিখবা। তো উত্তর লেখার সিস্টেম ক্লিয়ার? উত্তর লেখার সিস্টেম হচ্ছে শুধু এ বি সি করে তুমি অ্যান্সারগুলো লিখবা, কোনোভাবেই তুমি প্যাসেজ লিখতে যাবা না। ওকে ডান, আশা করছি এটা ক্লিয়ার। তারপরে আসি ইউজ অফ প্রিপোজিশন। এটাও একই জিনিস, তোমাদের এসএসসিতে ছিল হচ্ছে উইথ ক্লুজের মধ্যে এগুলো ছিল প্রিপোজিশন আর্টিকেল মিলিয়ে, কিন্তু এইখানে তোমরা যেটা দেখতে পাবা, তোমার একটা প্যাসেজের মধ্যে প্রিপোজিশন কোনটায় কোনটা লাগতেছে, ধরো এইটা তোমরা এবার সলভ করবে। হ্যাঁ, ধরো এতে আসলো কি, এতে হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে কি অ্যান্সার ইন হলো, বিতে হচ্ছে উইথ হতে পারে, সিতে হচ্ছে অ্যাবাউট হতে পারে, ঠিক আছে? এইভাবে তোমরা কি করবা এগুলা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো কিভাবে লিখবো, এগুলো তোমাকে পড়তে হবে, জানতে হবে, তোমাকে রুলস জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভাষা বুঝতে হবে, ভাষার মধ্যে কোথায় কোন প্রেপোজিশন সুন্দরভাবে বসে সেটাই শুধু। ওকে ভাইয়া ঘুম আসে, আচ্ছা এখন 11টা 14 বাজে। হ্যাঁ, ঘুম আসাটা খারাপ না, তুমি ঘুমাইতে পারো, ঘুমাতে কোনো বাধা নেই, তাই না? সো দুই রকম হতে পারে, তুমি এখন ঘুমাই যাইতে পারো ক্লাসটা না করে, তুমি সকালে রেকর্ড করতে পারো যদি তোমার হাতে টাইম থাকে, বা হতে পারে যে ভাই আমি ক্লাসটা শেষ করলাম, আমি শেষ করেই ঘুমাইতে, যে আমার চাপটা থাকলো না, ফ্রেশ ঘুম হলো, সকালে উঠে প্র্যাকটিস শুরু করব।
ওকে, দুইটাই হতে পারে, বাট মনে রাখবা তুমি যখন সিরিয়াস মোমেন্টেই তোমার ঘুম চলে আসে, তার মানে ইউ আর নট সিরিয়াস। when you are feeling sleepy, you are feeling asleep, হ্যাঁ, তুমি যখন ঘুমন্ত ভাব মনে হচ্ছে তোমার, and even in such kind of serious moment you are not really serious, so there is a matter of doubt, তোমার মধ্যে আসলে ডাউটের একটা ব্যাপার আছে যে তুমি সিরিয়াস না, সো বি সিরিয়াস। হ্যাঁ, আমি এই ক্লাসগুলো লাইভে নেওয়ার তিনটা কারণ হচ্ছে টু মেক ইউ বি সিরিয়াস, টু মেক ইউ বি টু মেক ইউ অ্যাটেন্টিভ, টু মেক ইউ সিরিয়াস, তোমাদেরকে সিরিয়াস করার জন্য এই ক্লাসগুলো আমি লাইভে নিচ্ছি। ওকে, এখন আসি, এইবার আসো, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়বো, ইউজ অফ স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। সবচেয়ে এইচএসসি গ্রামারের সবচেয়ে সহজ টপিক, সবচেয়ে সহজ, এবং তোমরা লিখে রাখো, তোমরা 5-এ 5 পাবা, এবং ভাইয়ার একটা ক্লাস করলেই পাবা। এটার উপর 2টা ক্লাস নিব আমরা, 2টা লেকচার রেখেছি, এবং এই 2 লেকচারে কোথায় তোমার অ্যাজ ইফ হবে, কোথার মধ্যে তোমার হোয়াট ইফ হবে, কোথায় হোয়াট ডাজ লুক লাইক হবে, কোন জায়গায় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হবে, প্রত্যেকটা কনসেপ্ট এক্সাম্পল সহ বোর্ড কোয়েশ্চেন সহ পড়াবো। তুমি দেখবা, তুমি দেখলেই বুঝতে পারবা যে প্রত্যেকটা কনসেপ্ট পড়াচ্ছি, এই রুলটার আন্ডারে বিগত বছরে কত প্রশ্ন এসেছে সব কিছু ভাইয়া ক্লিয়ার করে দেবো, একদম ক্লিয়ার করে দেবো, স্পষ্ট করে দেবো। এটা সব কিছু অ্যান্সার লিখবা, কোনো লিখতে হবে না। এবার আসি আমরা একটু কমপ্লিটিং সেন্টেন্স, এটা তোমরা পড়েছো রাইট? আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে। এখন বাকিগুলো তো তুমি শুধু অ্যান্সার লিখছো, ফাইন, হ্যাঁ অ্যান্সার লিখছো। স্যার আসসালামু আলাইকুম স্যার, জামাল উদ্দিন লিখেছে ইংলিশ উইনারে মডিফায়ারের ক্লাসগুলো পাচ্ছি না, মোবাইল সমস্যা হয়, লাইভ করতে পারিনি, ক্লাসগুলো এখন কিভাবে করব? তুমি যদি উইনার 4-এর স্টুডেন্ট হও তাহলে আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো করা আছে, হ্যাঁ রেকর্ডের আকারে আছে। আর যদি তোমরা উইনার 5-এর স্টুডেন্ট হও তাহলে আর্কাইভ ক্লাস এখনও অ্যাড হয় নাই, আর্কাইভ ক্লাস আমাদের মানডে অর্থাৎ আগামীকাল রাতের মধ্যে অ্যাড হবে। সো যদি 5-এর হয়ে থাকো তাহলে তোমরা আর্কাইভ ক্লাসগুলো আগামীকাল করতে পারবা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলা কি করব? কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে পূর্ণাঙ্গ অ্যান্সারটা লিখতে হবে। যেমন ধরো আমি যদি অ্যান্সারটা লিখি, ইট ইজ লং টাইম সিন্স, তাহলে অ্যান্সারটা কি হবে? ইট ইজ লং টাইম সিন্স I saw my friend, তাহলে আমার বন্ধুকে যে আমি দেখেছিলাম তা অনেক দিন হয়ে গেছে। তাহলে এই যে রুলটা, এই যে সিন্সের ব্যবহারটা কখন হবে, বাক্যটা কিভাবে গঠন করতে হবে, এই ব্যাপারটা আমাকে জানতে হবে, তাহলেই আমি বাক্যটা লিখতে পারবো। এবং এগুলোর উপর প্রচুর 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 প্র্যাকটিস তোমাদেরকে আমি লাইভে প্রাইভেট ব্যাচে করাবো। ওকে, তাহলে এই জিনিসটা পড়েছ ইতিমধ্যেই। আচ্ছা দেখি, কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে এটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলি, হ্যাঁ কারেক্ট আমরা কি বলি, এটাকে আমরা অনেকে রাইট ফর্ম অফ ভার্ব বলি, হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এই জিনিসটাকে আমাদের অপরিচিত না, অপরিচিত না। তো এখানে কি শুধু অ্যান্সার লিখবা। দেখো ভাই খুব সুন্দর করে তোমাদেরকে আলাদা করে কালার করে দিয়েছি। তার মানে তোমার টেন্স নাম্বার পার্সন অনুযায়ী এখানে ফেসটা কি হবে, হ্যাঁ ফেসটা কি ফেসিং হবে, নাকি হ্যাভ ফেসড হবে, না হ্যাজ ফেসড হবে, এই উত্তরগুলো তোমাদের করতে হবে। আবার এই জায়গায় বি আছে, বি এর জায়গায় কি বসে, তারপর হচ্ছে বি নট হলে কি হবে, মুভ হলে কি হবে, তারপর হচ্ছে কভার হলে কি হবে, প্রত্যেকটা অ্যান্সার আমরা বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়াবো। সো এটা, এইবার আসি আমরা চেঞ্জিং সেন্টেন্স, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ফুল সিলেবাস একটা টপিক। তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্স ছিল না। দেখো খুব মজার ব্যাপার, চেঞ্জিং সেন্টেন্সে কতগুলো পার্ট, এখানে কি আছে ভয়েস চেঞ্জ আছে, দেখো ভয়েস চেঞ্জ, আরো কি আছে এখানে বলো তো, এখানে ডিগ্রি আছে, হ্যাঁ ডিগ্রি, এখানে আছে কি আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই টপিকটা আছে রাইট। আরো কি আছে দেখো, এখানে আরো আছে তোমার সেন্টেন্স চেঞ্জ, কি ফর হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে দেখো তুমি যদি এই প্রত্যেকটা কনসেপ্টের উপর আয়ত্ত না করতে পারো তাহলে কিন্তু ভালো করার সুযোগ আসলে নাই। সত্যি কথা বলছি, এইটা শিক্ষার্থীদের একটা বড় ধরনের ভয়ের নাম। কারণ কি, এইটা ক্লাসের মধ্যে তুমি অনেক ক্লাস দরকার, তোমার এটার উপর 3-4টা একদম কম্প্রিহেন্সিভ ক্লাস দরকার, তাহলে তুমি বুঝবা। ওকে, এটা তোমাদের এসএসসিতে কিন্তু ছিল, হ্যাঁ এটা কিন্তু তোমাদের এসএসসিতে ছিল। রাইট ফর্ম অফ ভার্ব ইজ মাই ফেভারিট পার্ট, গুড।
অল্পর জন্য ভুল যায় শুধু এস ইএস মাঝে ইডি। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ ভাইয়া, ডিগ্রিতে প্রবলেম আছে, ডিগ্রি নিয়ে আমরা খুব বিস্তারিত ক্লাস নিব এবং ভাইয়ার ক্লাস করলেই বুঝবা ডিগ্রি পানির মতো সহজ করে দিব। ওকে, আসি আমরা তার পরের পার্ট আমাদের কি আছে, সাথে আমরা পাবো কি, ওকে ন্যারেশন আমরা পড়াশোনা করেছি, আমাদের এসএসসির টপিক, সো ন্যারেশন নিয়ে আর আলোচনার প্রয়োজন নাই। এইবার আসি নতুন একটা টপিক, প্রোনাউন রেফারেন্স। হ্যাঁ, এইটা জিনিসটা ভাইয়া তোমাদেরকে আলোচনা করি একটু। হ্যাঁ ভাইয়া, প্রোনাউন রেফারেন্স জিনিসটা কি? প্রোনাউন রেফারেন্স থেকে দুই টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার যে ভুল প্রোনাউন, হ্যাঁ ভুল প্রোনাউন একটা, এবং দুই নম্বর কি আসে, মানে ভুল প্রোনাউন। ধরো এখানে দে দেওয়ার কথা ছিল হি দিয়েছে, হি দেওয়ার কথা ছিল শি দিয়েছে, শি দেওয়ার কথা ছিল ইট দিয়েছে। এই যে ভুল প্রোনাউনটাকে তুমি সঠিক করবে, এটা তোমার একটা কাজ। দুই নম্বর কথা হচ্ছে প্রোনাউনকে স্পষ্ট করা, প্রোনাউনকে ক্লিয়ার ভাবে বসানো। প্রোনাউনকে কি করা বলো তো? ক্লিয়ার করা। আমার কথাই ক্লিয়ার বুঝতে পারছো বলো তো ভাইয়েরা? আমার কথাই বুঝতে পারছো? এই জিনিসটা আমরা প্রাইভেট বেচে আরো গুছিয়ে পড়াবো জিনিসটা, আমি জাস্ট একটা বেসিক সেন্স দিছি কি। তার মানে প্রোনাউন নিয়ে তোমাকে ধারণা রাখতে হবে, কারণ প্রোনাউন থেকে প্রত্যেক বছর ঢাকা ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন প্রত্যেক বছর আসে। প্রোনাউন এমন একটা টপিক, এইচএসসিতে যারা ভালো করে পড়ে ফেলবা, তোমার মেডিকেল এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করা ডান। এবং আমরা কিন্তু প্রোনাউন রেফারেন্স পড়ানোর পরে কিন্তু ওই টপিক থেকে ঢাকা ভার্সিটি এবং মেডিকেলে কী কী প্রশ্ন আসছে এগুলোর উপর কিন্তু আমরা ক্লাস নিয়ে ফেলবো। সো একাডেমিকে থাকতেই 27 ব্যাচ কী করবে, বা 26 ব্যাচ অ্যাডমিশনের ক্লাস পেয়ে ফেলবে। বুঝছো ভাইয়ের কথা? বুঝছো? ওকে, আমরা আগেই আমাদের পুরাতন টপিক কি, যেগুলো পুরাতন সেগুলো আলোচনার প্রয়োজন নাই। মডিফায়ারটা আমরা একটু পড়বো। মডিফায়ার খুবই ইম্পর্টেন্ট। মডিফায়ার উপর ভাইয়া 2টা ক্লাস দিব, এই ক্লাসগুলো আমি নিব। 2টা ক্লাস বলে দিলাম, মডিফায়ার বাংলাদেশে বেস্ট ক্লাস পাবো। তুমি ইউটিউব ঘেটে দেখতে পারো, আমি তোমাকে 2টা মডিফায়ার ক্লাস নিব। এই মডিফায়ার ক্লাস করলে তুমি ফ্যান হয়ে যাবা, এত চমৎকার ক্লাস করাবো, গুছিয়ে বুঝিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, আমরা আর বেশি মনে হয় বাড়ানো উচিত না, আমাদের প্রায় 11:30 বেজে গেছে। ওকে, মডিফায়ার আমরা জানি সেটা। আর কি আছে দেখি একটু, সেন্টেন্স কানেক্টর, এটা তোমাদের এসএসসিতে ছিল। তারপরে হচ্ছে তোমাদের কি আছে, সেন্টেন্স কানেক্টরের পরে আছে কি সিনোনিম অ্যান্টোনিম, সেটাও তোমরা পড়েছো এক সময়। সিনোনিম অ্যান্টোনিম সমার্থক শব্দ, বিপরীত শব্দ। আর একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। এটা একই জিনিস তোমাদের এসএসসি সিলেবাসের সাথে আছে। ওকে, এবার একটু তোমাদের প্রশ্ন নিই। হ্যাঁ, রিটেন টপিক তোমরা সবগুলোই মোটামুটি জানা টপিক, এখানে আর অপরিচিত শব্দ না। তোমরা কোর্সটাতে এনরোল করে ফেলবা, এটা তো বারবারই বলছি। ওকে, রাইটিং পার্টে কি আছে 40 মার্কের জন্য তোমাদের এখানে আবার ফর্মাল লেটার, মানে অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি। ফর্মাল লেটার মানে কি, অ্যাপ্লিকেশন আসতে পারে এই জায়গায়, এখানে অ্যাপ্লিকেশন হতে পারে অথবা কমপ্লেইন লেটার হতে পারে। হ্যাঁ, কমপ্লেইন্ট, তাহলে অ্যাপ্লিকেশন হতে পারে কোনো মানে কোনো একটা প্রবলেম জানিয়েও হতে পারে। রিপোর্ট রাইটিং নতুন টপিক, তারপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আছে, এবং তোমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে এসে রাইটিং আছে, মানে রচনা লেখা। ওকে, আচ্ছা এবার একটু প্রশ্ন তোমাদের। হ্যাঁ ভাইয়া, ডিগ্রিতে প্রবলেম আছে। ওকে, আচ্ছা আমরা মোটামুটি আমরা সিলেবাসটা আলোচনা করলাম যে কোন টপিক তোমাদের পরীক্ষায় আসবে, এইটা তোমার আগে জানা জরুরি। আমি বারবারই বলি, আমরা এই ক্লাসগুলো, এটা আমি হয়তো প্রাইভেট বেচে না নিলেও এমনিও নিতাম আমি। এটার কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে জনকল্যাণমূলক কাজ। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে মানুষের সোয়াব আদায় করার, দোয়া আদায় করার, প্রার্থনা আদায় করার, আশীর্বাদ আদায় করার কাজ, তাই না? আমি যখন শিক্ষার্থীকে বুঝাই দিলাম তোমার গাইডলাইন এইটা, তোমার পথ এইটা, হ্যাঁ তোমার এটুকু পড়তে হবে, এটা হয় কি শিক্ষার্থীদের মন থেকে এক ধরনের ভালোবাসা কাজ করে, শিক্ষকের জন্য শ্রদ্ধা কাজ করে, মায়া কাজ করে, এক ধরনের দোয়া কাজ করে যে হ্যাঁ আসলেই তো আমি সিলেবাসটা বুঝতাম না, আমি কোথায় গিয়ে ঘাটতাম, কোন জায়গায় ঘাটতাম, কোন ওয়েবসাইটে ঘাটতাম, কোন ফেসবুক পেজে ঘাটতাম, কার কাছে নক দিতাম, কোন বড় ভাই জানে। কারণ তোমার বড় ভাই সবাই পরীক্ষা দিচ্ছে শর্ট সিলেবাস, তারা জানবে না ফুল সিলেবাসে কোন কোন টপিকগুলো নতুন যুক্ত হয়েছে, কারণ সে আছে এখন অ্যাডমিশনের চিন্তায়, তার এখন এইচএসসি পরীক্ষা চলে। সো বাদ দাও। সো তোমাদের জন্য দরকার ছিল যে একটা প্রিসাইজ একটা ক্লাস, যেখানে আমার ফার্স্ট পেপারে কয়টা প্যাসেজ আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সেকেন্ড পেপারে কোনটা এইচএসসির সাথে মিল আছে, কোনটা এসএসসিতে পড়ে আসছি, কোনটা এসএসসির মতো করে পড়তে হবে,
কোনটা কতটুকু পড়তে হবে, টিচাররা কোন জিনিসে ফোকাস করে, এইটা যেন কেউ বুঝায় দেয়। সো এই জন্য তোমাদেরকে এই আলোচনা, কারণ আমরা মূল ক্লাস শুরু হয়ে যাবে টপিক ভিত্তিক আমাদের 10 তারিখ। এর মধ্যে আমরা তোমাদেরকে পুরো সিলেবাসটা বুঝাই দিলাম। প্রাইভেট ব্যাচে যারা আসো তোমাদের তো হয়ে গেল ক্লাসটা, সো সবগুলো জিনিস বুঝাই দিলাম। তারপরের ক্লাসে আমরা করবো হচ্ছে ম্যাটেরিয়াল আলোচনা। তুমি ফার্স্ট পেপারের জন্য কি পড়বা, কতটুকু পড়বা, তোমরা সেকেন্ড পেপারের জন্য কি পড়বা, কতটুকু পড়বা, আমাদের ক্লাস কিভাবে তুমি শেষ করবা, ক্লাসে কিভাবে তুমি টপিকগুলো শেষ করবা, কিভাবে রিভিশন দিবা, তুমি এক্সামটা কিভাবে দিবা, এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিবা, এই প্রত্যেকটা জিনিস আলোচনা হবে পরের ক্লাসে। হ্যাঁ, আজকে তো রবি, সব মঙ্গলবার, সো ওই ক্লাসটা তোমরা লাইভে করে ফেলবা, করলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হবে। আর তৃতীয় ধাপে আমরা আলোচনা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, যে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, বুঝছো। এরপরে তোমাদের একটা বেসিক টেস্ট নিবে, এটা সবাই দিতে পারবা, প্রত্যেকে দিতে পারবা, যে হ্যাঁ আমার ইংলিশের অবস্থা কি, এইটা তোমরা পরীক্ষা দিবা, তারপরে তোমার মোটামুটি ক্লিয়ার, আমরা প্রাইভেট ব্যাচে ক্লাসে চলে যাব। ওকে, সো তোমরা ক্লাসে সবাই গ্রামার কি 60 পাওয়া পসিবল? হ্যাঁ পসিবল, তবে আমি নিজে পেয়েছিলাম, আমি এসএসসিতে সম্ভবত আমি 59 অথবা 60 পেয়েছি আউট অফ 60। এটা আমার এসএসসি রেজাল্ট, এসএসসি খুব সম্ভবত টেস্ট পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষা মানে আরও 1-2 কম থাকার কথা, ইফ আই এম নট রং। আমার একদম স্কুলে যে এসএসসি পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষা, ওইখানে আমি 59 অথবা 60 আউট অফ 60 পেয়েছিলাম। ওকে, খুবই চমৎকার তখন তো, তাই না? আমার মজার সাবজেক্ট ছিল, আমার খুব ভালো সাবজেক্ট ছিল। আপনার ইংলিশ ফার্স্ট প্যাসেজ পড়ানো বেস্ট স্যার, এত বেশি ফোকাস হয়ে কোনোদিন প্যাসেজ পড়া হয় নাই, রিয়েলি এক্সাইটেড ফর দ্য ক্লাস, লেটস হিট দ্য রোড। ওকে মোহাম্মদ রায়ান, ইয়েস আই এম অলসো এক্সাইটেড টু মিট ইউ ইন দ্য প্রাইভেট ব্যাচ, অ্যান্ড জাস্ট উই নিড টু ওয়েট জাস্ট ফিউ ডেজ। মাশাল্লাহ স্যার। Okay, so if you have any question regarding class, তোমার যদি কিছু না বুঝে থাকো আজকের ক্লাসের, so make me please sure about your queries, about your problems, about your doubts. So আজকে যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা আজকে শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী মঙ্গলবার রুটিন অনুযায়ী ক্লাস হবে, আমরা ওই ক্লাসটাও লাইভে নিব, তারপরেরটা লাইভে নিব, এবং 10 তারিখ আমাদের যে মূল টেক্সট বইয়ের ক্লাস মূল ক্লাস শুরু হয়ে যাবে আমাদের প্রাইভেট ব্যাচে। সো যারা ইংলিশ উইনার 5-এর তোমরা দেখতেই পাচ্ছ কত অ্যানালাইসিস করে পড়াচ্ছি আমরা, প্রত্যেকটা জিনিস একদম রোড ম্যাপ করে পড়াচ্ছি। সো যাদের ইচ্ছা ইংলিশে তোমরা ভালো করবা, ভালোভাবে ইংলিশের প্রিপারেশন নিবা, শুধু পাশ করার জন্য না, একাডেমিকের পূর্ণাঙ্গ সিলেবাস ভালোভাবে শেষ করে এখন থেকে মেডিকেল এবং ভার্সিটি প্রশ্ন তুমি যেন প্রচণ্ড পরিমাণ কনফিডেন্টলি বুঝতে পারো, সলভ করতে পারো, সেই জন্য তুমি ধৈর্য নিয়ে শুরু করতে পারো, তার জন্য তোমাকে ওয়েলকাম করবো আমাদের ইংলিশ ইউনিট 5.0-তে। সো যারা ভর্তি হয়েছো, তোমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, আর যারা হওনি তোমরা দ্রুত হয়ে যাও। 10 তারিখ থেকে প্রাইভেট ব্যাচের টপিক ভিত্তিক ফার্স্ট পেপারের ক্লাস শুরু। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মায়ের যত্ন নাও, পরম করুণা প্রতি সবাই শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ থাকো। আসসালামু আলাইকুম।